গল্পের বাগিচা আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আজকের গল্প ডাক্তার নিহার রঞ্জন গুপ্তের কিরিটি কাহিনী আদিম রিপু। ভাষ্য পাঠে এবং গল্প পাঠে আমি সম্রাট এবং বিভিন্ন চরিত্রে অগ্নিশ, শ্রীপর্ণা, তথাগত, অভিক, কৌস্তব, নেহা, রচনা এবং সুতনু। শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আজকের গল্প ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা আদিম রিপু। ফোনের রিসিভারটা হাতে করেই সুভাষ বসে রইল। রিসিভারটা যে ফোনের ওপর নামিয়ে রাখবে তাও যেন ভুলে গিয়েছিল সুভাষ। রিসিভারটা হাতের মধ্যে ধরা থাকে আর সুভাষ শয্যার ওপর বসে থাকে। গীতা মারা গিয়েছে। প্রতুল বলল, গীতা সুইসাইড করেছে রে, আত্মহত্যা করেছে গীতা। কিন্তু কেন? গীতা সুইসাইড করতে যাবে কেন? মাত্র কয়েক ঘন্টা, রাত 12টার পর গীতার বাড়ি থেকে ওরা 3 বন্ধু বের হয়ে গেছে হাসি মুখে শুভরাত্রি জানিয়ে। আকাশটা মেঘাচ্ছন্ন, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। গীতা থাকে বালিগঞ্জে আর ওরা 3 জনেই থাকে উত্তর কলকাতায়। সুভাষ ফরিয়াপুকুরে, প্রতুল বিডন স্ট্রিটে আর কুণাল শ্যামপুকুর স্ট্রিটে। গত রাত্রে বাস ট্রাম সবই বন্ধ হয়ে গিয়েছে। সুভাষই তার গাড়িতে করে 2 বন্ধু প্রতুল ও কুণালকে যে যার বাড়িতে পৌঁছে দিয়ে রাত 1:30টায় বাড়ি ফিরে এসে শুয়ে পড়েছে। গাড়িটা পোর্টিকোতেই এখনো পড়ে রয়েছে, গ্যারাজ করা হয়নি। গ্যারাজ করবে কি করে? ঘুমে তখন তার 2 চোখ জড়িয়ে আসছে। বাড়িতে সবাই তখন ঘুমিয়ে পড়েছে। ভাগ্যি সদরে একটা ডুপ্লিকেট চাবি তার কাছে থাকে। দরজা খুলে সোজা এসে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে ঘরে ঢুকে শুয়ে পড়ে। তাহলেও সীতারাম টের পেয়ে গিয়েছিল ও যখন ঘরের দরজা খুলছে। ওর ঘরের কাছে বারান্দায় সীতারাম বরাবর শোয়। সীতারামের ঘুমটাও পাতলা। দরজা খোলার শব্দ পেয়েই সীতারাম ওকে জিজ্ঞাসা করেছিল, কে দাদাবাবু? আরে এত রাত হলো ফিরতে? নিচের ল্যান্ডিং এর গ্র্যান্ডফাদার ক্লকটায় ঢং করে 1:30টা বাজলো। কটা বাজলো? এই তো রাত 1:30। সীতারামের প্রশ্নের জবাবে বলেছিল সুভাষ। অনেক রাত করে কাল শুয়েছিল বলেই বোধহয় সকাল সকাল ঘুমটা ভাঙেনি সুভাষের। নচেত সাধারণত 4:30 থেকে 5টার মধ্যে ঠিক ঘুম ভেঙে যায় সুভাষের। আজ অনেকটা বেলা হয়ে গিয়েছে। খোলা জানলা পথে রোদ এসে ঘরে ঢুকছে। কালকের মেঘলা আকাশ আর নেই, মেঘমুক্ত পরিষ্কার নীল আকাশ। সামনেই টেবিলের ওপর হাত ঘড়িটার দিকে তাকালো সুভাষ। বেলা 8:15। এখনো হয়তো ঘুম ভাঙতো না, মাথার কাছে টেলিফোনের ক্রিং ক্রিং শব্দে ঘুমটা ভেঙেছে। গীতা নেই। হঠাৎ কথাটা যেন আবার মনে পড়ে গেল। একটু আগে প্রতুলই তাকে ফোনে সংবাদটা দিয়েছে। গীতাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মনে হচ্ছে সুইসাইডই করেছে। আত্মহত্যা। পাশেই ছোট্ট একটা টেবিলের ওপর বিষের শিশি একটা পাওয়া গিয়েছে। একটা আইলোশনের শিশি, নিচে লেখা পয়জন, বিষ। প্রতুল ফোনে জিজ্ঞাসা করেছিল, একবার যাবি না ওখানে? সুভাষ কোনো জবাব দেয়নি। জবাব দেবে কিসে? বিমূঢ় কেমন যেন বোবা হয়ে গিয়েছে সুভাষ। এক সময় বিমূঢ় ভাবটা যখন কাটে, সুভাষ হাতের রিসিভারটা ধীরে ধীরে নামিয়ে রাখল। ফোনটা নামিয়ে রাখার সঙ্গে সঙ্গেই আবার বেজে উঠল। আবার রিসিভারটা তুলে নিল সুভাষ। সুভাষ, বল। কিরে, কোনো কথা না বলে কানেকশনটা কেটে দিলি কেন? যাবি না গীতার ওখানে? তুই কার কাছে শুনলি যে গীতার চাকর শম্ভু ফোন করেছিল। সেই প্রথমে জানতে পারে ব্যাপারটা। পুলিশ এসেছে বাড়িতে, ও আর ওই সৌদামিনী মাসি ছাড়া তো কেউ নেই। ভীষণ ভয় পেয়ে গিয়েছে।
ভয় পেয়েছে? শম্ভু ভয় পেয়েছে কেন? সুভাষ প্রশ্ন করে। ভয় পাবে না? কিরকম একটা আনএক্সপেক্টেড ব্যাপার বলতো। শোন, তুই বরং আমার বাড়িতে চলে আয়। আমি কুণালকেও একটা সংবাদ পাঠাচ্ছি আমার বাড়িতেই আসতে। 3 জনে মিলে যাব। সুভাষ কোনো জবাব দেয় না। আরে কি রে, আসছিস তো? আসছি। প্রতুল ফোন ছেড়ে দেয়। সুভাষ রিসিভারটা নামিয়ে রাখল। গীতা সুইসাইড, আত্মহত্যা করেছে। কিন্তু কেন? তার মতো শান্ত ধীর প্রকৃতির মেয়ে কোনোদিন আত্মহত্যা করতে পারে? সুভাষের যেন চিন্তারও অতীত ছিল। গীতাকে তো আর 1-8 দিন নয়, প্রায় গত 5 বছর থেকে চেনে। ওদের দলে গত 5 বছর ধরে একসঙ্গে এক পার্টিতে কাজ করছে। যেমন শান্ত ধীর গীতা, তেমনি কোনো সেন্টিমেন্টেরও ধার ধারে না। জীবনটাকে সে সহজ ও অনাড়ম্বর ভাবেই নিয়েছিল। বড়লোক বাপের একমাত্র মেয়ে। বাপ ছিল শহরের নামকরা ডাক্তার। বর্তমানে সব ছেড়ে ছুড়ে দিয়ে পন্ডিচেরিতে গিয়ে আশ্রয় নিয়েছে। বছর 3 হলো। গীতার মাও সেখানে থাকে। এক ছেলে এক মেয়ে, শান্তনু ও গীতা। শান্তনু বড় শহরের নামকরা এক সার্জন। দিন 5 হলো নেপালের রানা ফ্যামিলির কার একটা অপারেশনের ব্যাপারে সেখানে গিয়েছে। আজকালই ফেরার কথা। ভাই বোন কেউই বিয়ে করেনি। বাড়িতে ঠাকুর, ড্রাইভার, দারোয়ান, বুড়ি ঝি মানদা ও শম্ভুচরণ আর অভিভাবিকা প্রৌঢ়া সৌদামিনী মাসি। সৌদামিনী মাসি নিঃসন্তান বিধবা। বিধবা হওয়ার পর থেকেই গত 15-16 বছর বোনের কাছেই আছে। বোন ও ভগ্নিপতি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাওয়ার পর বাধ্য হয়ে সৌদামিনী মাসিকেই সংসারের হালটা ধরতে হয়েছে। সংসার তো ভারী, পয়সার অভাব নেই। কলকাতা শহরে বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুরই অভাব নেই। শান্তনুও প্রচুর উপার্জন করে। গীতা MA পাশ করে পার্টি করে বেড়ায় এবং এক বেসরকারি কলেজের অধ্যাপিকা। মাসি অনেক চেষ্টা করেছে ভাই বোনকে বিয়ে দেবার, কিন্তু মুশকিল হচ্ছে। শান্তনু বলে, বুঝি মাসি, বিয়ে একটা করা উচিত, আর ইচ্ছেও 16 আনা আছে, কিন্তু মুশকিল হচ্ছে। তোর আবার মুশকিলটা কি? বিয়ে করলে তো হয়। মাসি বলে, আরে মুশকিল হচ্ছে গীতা। গীতা? হ্যাঁ, আরে ও বিয়ে করলেই আমি নিশ্চিন্ত, ঝাড়া হাত পা একেবারে, শটান গিয়ে বিয়ের পিড়িতে বসতে পারি। গীতা পাশেই ছিল। সে মুখ ভেঙচে উঠে বলল, ও কি দরদ রে! গীতা বিয়ে না করলে উনি বিয়ে করতে পারছেন না। মনে করলেই তো হয় গীতার বিয়ে হয়ে গিয়েছে। সেটা শান্তনুর ব্যাপারেও মনে করে নিলে হয়। সত্যি দাদামণি, বিয়ে কর না, একটা বেশ সুইট বৌদি আসবে। আর আমার বুঝি একজন ভগ্নিপতির শখ নেই? কি তোর? গীতা বলে ওঠে। ক্রুয়েল। শান্তনু জবাব দেয়, হিপোক্রিট, আনসিম্প্যাথেটিক, কাওয়ার্ড, আনসোশ্যাল। কথা কাটাকাটি করতে করতে ভাই বোন একসময় খান্তি দিয়েছিল। গীতাই হাসতে হাসতে পরের দিন সবিস্তারে ব্যাপারটা বর্ণনা করেছিল ওদের 3 বন্ধুর কাছে। সত্যি দাদামণিটা ভারী ইন্টারেস্টিং। ওই সময় হঠাৎ প্রতুল বলেছিল, কিন্তু সত্যি গীতা, তোমার ব্যাপারটা কি বলো তো? কিসের ব্যাপার? বিয়ে কি সত্যি তুমি করবে না নাকি? করব না, কবে আবার বললাম? তবে কি তবে? তা করছো না কেন? মনের মতো স্বামী জুটবে তবে তো। যার তার হাত ধরে তো কিছু আর বিয়ের পিড়িতে গিয়ে বসে পড়তে পারি না। কেন? আমাদের পার্টিতেই তো এত ছেলে রয়েছে। মিত্রা, রেবা, রীতি, ওরা তো পার্টির ছেলেদেরকেই বিয়ে করলো। করেছে বটে, তবে ভুল করেছে। ভুল? হ্যাঁ, কমরেডদের ভিতর থেকে বিয়ে করা উচিত হয়নি। কারণ পার্টি পলিটিক্স ও সংসার পলিটিক্স দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপারকে এক জায়গায় এনে দাঁড় করানো ওদের বুদ্ধির কাজ হয়নি। কিন্তু কারোর প্রতি কারোর যদি ভালোবাসা হয়। একটা কথা ভুলে যেও না, পার্টির কর্মী হলেও প্রত্যেকে মানুষ, মেশিন নয়। এবং কতগুলো জায়গায় তাদের সংসারের আর 10 জন মানুষের সঙ্গে কোনো তফাৎ নেই। ল্যান্সডাউন যখন পুরোপুরি ল্যান্সডাউন হয়নি, গীতাদের বাবা ডাক্তার সুকান্ত চক্রবর্তী এসে জায়গা কিনে বাড়ি তৈরি করেছিলেন।
তারপর অবশ্যই ক্রমে বহু বাড়ি ঘর তৈরি হয়েছে এবং জমজমাট হয়ে উঠেছে। বাড়ির নাম নিরালা। 3 তলা বাড়ির মধ্যে অনেকগুলো ঘর। 1 তলার খান 2 ঘর নিয়ে শান্তনুর চেম্বার এবং বাকি 2টো ঘরে গীতাদের পার্টির আড্ডা, নন রেজিস্টার্ড শাখা অফিস। 2 তলা 2টো পাশাপাশি ঘরের একটাতে থাকে সৌদামিনী মাসি আর একটায় গীতা, বাকি সব খালিই পড়ে। 3 তলায় শান্তনুর আড্ডা। ব্যাপারটা অবশ্য দাসী মানদাই প্রথম জানতে পারে। সাধারণত বেলা করে কখনো ওঠে না গীতা, কিন্তু বেলা 7টা বেজে গেল, গীতা ওঠেনি দেখে মানদা ডেকে তুলতে গিয়েছিল দিদিমণিকে। ঘরের দরজা খোলাই ছিল, মাত্র ভেজানো। ভেজানো দরজা ঠেলে ভেতরে ঢুকেই মানদা কেমন যেন থমকে দাঁড়ায়। শয্যাটা এলোমেলো, আড়াআড়ি ভাবে গীতা শয্যার উপর শুয়ে। একটা হাত অসহায় ভাবে খাটের পাশ দিয়ে ঝুলছে, অন্য হাতটা ছড়ানো। চোখ দুটো যেন ঠেলে বের হয়ে আসছে, মুখটা ঈষৎ হাঁ করা। ডান দিকের কষ বেয়ে ক্ষীণ একটি রক্তের ধারা। তবু সামনে গিয়ে দাঁড়ায় মানদা এবং বুঝতে পারে গীতার দেহে প্রাণ নেই। তাড়াতাড়ি বাইরে ছুটে আসে, সোজা একেবারে 1 তলায়। শম্ভু ট্রেতে করে চায়ের সরঞ্জাম নিয়ে উপরে যাচ্ছিল গীতার ঘরে। শম্ভু! চিৎকার করে উঠল মানদা। কি হলো? চমকে ফিরে তাকায় শম্ভু। ওটা রাখ, শীঘ্রই ওপরে চল। কেন? কি হয়েছে? দিদিমণি। কি হয়েছে দিদিমণির? মরে গেছে। সে কি? হ্যাঁ, চল শীঘ্রই। শম্ভু তাড়াতাড়ি ছুটে তখনই ওপরে যায়। গীতার ঘরে ঢুকে গীতার দিকে চেয়ে সেও বুঝেছিল গীতা আর বেঁচে নেই। তবু সে বাড়ির পারিবারিক প্রৌঢ় চিকিৎসক ডক্টর সান্যালকে ফোন করে দেয়। ডক্টর সান্যাল এসে দেখেন শয্যার উপর একপাশে একটা খালি পয়জন আইলোশনের শিশি পড়ে আছে। ব্যাপারটা সুইসাইড ভেবেই তিনি তখনই নিকটবর্তী থানায় পুলিশ অফিসারকে ফোনে সংবাদ দেন। অল্পক্ষণের মধ্যে পুলিশ এসে পড়ে। শম্ভু মানদাকে নানা রকম জেরা করে জানতে পারেন থানার ওসি মিস্টার দত্ত রায় গতকাল অনেক রাত্রি পর্যন্ত গীতা তার পার্টির বন্ধু সুভাষ, কুণাল ও প্রতুলকে নিয়ে আড্ডা দিয়েছে। শম্ভু জানত গীতার ওই 3 জনের সঙ্গে ঘনিষ্ঠতার কথা। তখন সে প্রতুলকে ফোন করে। প্রতুল এসে পৌঁছলো বেলা তখন 9:30। থানার ওসি দত্ত রায় তখন গীতার শয়ন ঘরের পাশের ঘরে বসে মানদার জবানবন্দি নিচ্ছিলেন, সৌদামিনীর জবানবন্দি শেষ করে। সৌদামিনী বিশেষ কিছু বলতে পারেনি, বয়স হয়েছে। তাছাড়া ইদানিং চোখে ছানি পড়ায় ভালো দেখতে পায় না। বাতও আছে, কদিন ধরে বাতের ব্যথাটা বেড়েছে। গতকাল তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। গীতা ওই সময় নিচের তলায় তার বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। মানদা তার জবানবন্দিতে বললে, দিদিমণি ও তার বন্ধুরা রাত 10:30 নাগাদ নিচের ডাইনিং হলে বসে একত্রে খাওয়া দাওয়া করে। গীতা নিজে মার্কেট থেকে মাংস এনে রান্না করেছিল। খাওয়া দাওয়া পরে আবার ওরা বাইরে ঘরে গিয়ে বসে। বাইরে তখন বেশ বৃষ্টি পড়ছে। মানদা ডাইনিং টেবিল পরিষ্কার করে শুতে চলে যায়। তারপর সে আর কিছু জানে না। দিদিমণির বন্ধুরা কত রাত্রে গিয়েছে, গীতা কখন শুতে গিয়েছে। তুমি কোথায় শোও? নিচের তলায় একটা ঘরে। অতঃপর শম্ভুচরণের ডাক পড়ল। এই বাড়িতে সেই সবচাইতে বেশি দিন ধরে কাজ করছে। দাদাবাবু দিদিমণি যখন বলতে গেলে বাচ্চা, তখন থেকে শেষ হয়ে উপরের একটা ঘরে। দত্তরায় প্রশ্ন করে, কাল রাত্রে তুমি কখন শুতে যাও? রাত 12টা। অত রাত হলো কেন? শুয়ে পড়েছিলাম। দিদিমণি ডেকে কফি দিতে বলল। কফি দিয়ে শুতে শুতে রাত 12টা হয়ে যায়। দিদিমণির বন্ধুরা কখন যায় জানো? কত রাত হয়েছিল তখন? ঠিক বলতে পারবো না হুজুর, তবে কফি খাবার কিছু পরেই। তখন তুমি কি করছিলে? শুয়ে পড়েছিলে কি আবার? আগে না, বসে একটা বিড়ি খাচ্ছিলাম।
আগে দিদিমণি ওদের বিদায় দিয়ে এই সিঁড়ি বেয়ে উঠে এসে তার ঘরে গেল। তারপর? আগে আমার মনে পড়েছে একটা কথা, দিদিমণি বোধহয় উপরে এসে আবার নিচে গিয়েছিল। কখন? মনে হয় ঘন্টা খানেক পরে। আচ্ছা, কি করে বুঝলে? সিঁড়ি দিয়ে আবার উঠে আসার পায়ের শব্দ পেয়েছিলাম। সে যে তোমার দিদিমণি সেটা কি করে বুঝলে? অন্য কেউ তো হতে পারে। তা হতে পারে, কিন্তু আর কে হবে? মাসিমা তো কখন শুয়ে পড়েছে, মানদাও শুয়ে পড়েছিল, আমিও আমার ঘরেই ছিলাম, তাই মনে হয় দিদিমণি। দত্তরায় অতঃপর আরো কয়েকটা মামুলি প্রশ্ন করে শম্ভুচরণকে নিষ্কৃতি দিলেন। প্রতুল, সুভাষ ও কুণাল ওই ঘরেই দাঁড়িয়েছিল। এবারে তাদের কয়েকটা প্রশ্ন করলেন। একটা প্রশ্ন বিশেষ করে তিনজনকেই জিজ্ঞাসা করলেন। গীতার সঙ্গে তো তাদের অনেক দিনের পরিচয় ও ঘনিষ্ঠতা। সুইসাইড করবার মতো কোনো কারণ ছিল কিংবা ঘটেছিল কিনা গীতার? তিনজনেই বলে না। প্রতুল বললে, গীতা সুইসাইড করতে পারে কথাটা যেন এখনো আমি বিশ্বাসই করতে পারছি না মিস্টার দত্তরায়। শি ওয়াজ ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি। তার কোনো অভাব ছিল না বা কোনো প্রবলেমও ছিল না, তবে কেন সে সুইসাইড করতে যাবে? মিস্টার দত্তরায় তখনকার মতো মৃতদেহ মর্গে পাঠাবার ব্যবস্থা করে বিদায় নিলেন। পরের দিন সকালেই জরুরি খবর পেয়ে গীতার দাদা শান্তনু প্লেনে করে কলকাতায় ফিরে এলো। গীতার আকস্মিক মৃত্যু সংবাদটা যেন তাকে কেবল মর্মাহতই নয়, যেন বিস্ময় স্তম্ভিত করে দিয়েছিল। আই লোশনের শিশিটা গীতারই চোখে দেবার জন্য ডাক্তার প্রেসক্রাইব করেছিল। সবাই বলছে গীতায় সুইসাইড করেছে ওই বিষাক্ত লোশনকে। কিন্তু কেন, কোন দুঃখে সে সুইসাইড করতে যাবে? বোনকে তো সে কোনোদিন এতটুকু অনাদর করেনি, তার কোনো কাজে কোনোদিন বাধা দেয়নি, কখনো ভুলেও এতটুকু তিরস্কার করেনি। তবে তবে কেন? তাছাড়া গীতার মতো বুদ্ধিমতী, বিবেচক, প্রাণচঞ্চল মেয়ে আত্মহত্যা করেছে কথাটা যেন ভাবাও যায় না। নিজের ঘরের মধ্যে চুপচাপ বসেছিল শান্তনু। দত্তরায় এলেন। শান্তনুবাবু, পোস্টমর্টম রিপোর্ট আজ পাওয়া গিয়েছে, কিন্তু রিপোর্টটা সম্পূর্ণ অন্যরকম বলছে। অন্যরকম? হ্যাঁ, কজ অফ ডেথ বিষ নয়। তবে? উৎকণ্ঠিত শান্তনু দত্তরায়ের মুখের দিকে তাকায়। গীতা দেবী সুইসাইড করেননি, তাকে হত্যা করা হয়েছে। হত্যা? কি বলছেন আপনি? তাই গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে তাকে? কে কে তাকে হত্যা করলো? আমরা যথাসাধ্য চেষ্টা করব। মনে হচ্ছে বাড়ির কেউ, কারণ সে সময় তো বাইরের কেউ ছিল না। আচ্ছা, আপনাদের ওই চাকর শম্ভুচরণ? না না, এ আপনি কি বলছেন? শম্ভু এক প্রকার গীতাকে কোলে পিঠে করে মানুষ করেছে। তা হলেও পুরনো চাকর বাকরের অমন দুষ্কৃতির নজিরেরও অভাব নেই। কিন্তু কেন কেন সে গীতাকে হত্যা করবে? সে কথা এই মুহূর্তে আমি বলতে পারবো না। বেসিক্যালি আরো ইনভেস্টিগেশন না করে আমি কিছুই বলতে পারবো না। শম্ভুকে একবার আমি থানায় নিয়ে যেতে চাই, তাকে একবার ডাকুন। কিন্তু আশ্চর্য, শম্ভুকে ডেকে সাড়া পাওয়া গেল না, এবং খোঁজ করে জানা গেল গত রাত থেকেই শম্ভু নাকি নেই। কোথায় গেল শম্ভু? মানদা বললে, তা তো জানি না। আমাকে এ কথা এতক্ষণ জানাওনি কেন? শান্তনু প্রশ্ন করে। ভেবেছিলাম আপনি হয়তো তাকে কোনো কাজে পাঠিয়েছেন দাদাবাবু। মানদা বলে। শম্ভুচরণ যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছে। দুদিন ধরে সারা কলকাতা শহরে তোলপাড় করেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। পুলিশ হন্যে হয়ে যেন শম্ভুচরণকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। তার গ্রামের বাড়িতেও ধাওয়া করেছিল পুলিশ, কিন্তু সেখানেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পুলিশের এক প্রকার ধারণাই হয়ে গিয়েছে ওই শম্ভুচরণই দোষী, সেই গীতাকে হত্যা করেছে। শান্তনু কিন্তু এখনো বলছে শম্ভু গীতাকে হত্যা করতে পারে, কিছুতেই সে বিশ্বাস করতে পারে না।
তবে শম্ভুচরণ গীতাকে হত্যা না করলেও কেউ না কেউ তো হত্যা করেছে ঠিকই, কিন্তু সে কে? কে হত্যা করতে পারে গীতাকে? আর কেনই বা হত্যা করলো? গীতার মৃত্যু হয়েছে কথাটা যেন কিছুতেই ভাবতে পারছে না শান্তনু। হঠাৎ মনে পড়ে গেল শান্তনুর একজনের কথা। প্রেসিডেন্সিতে একসঙ্গে বছর 2 পড়েছিল, তারপর দুজন দুদিকে চলে যায়। তাহলেও মধ্যে মধ্যে দেখা হয়েছে। তার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গেই আর দেরি না করে শান্তনু সেদিনই সন্ধ্যের দিকে সোজা তার বাড়ির দিকে রওনা দিল। বাইরের ঘরেই বসেছিল সে, একজন ভদ্রলোকের সঙ্গে কথা বলছিল। শান্তনুকে দেখে সে বলল, এসো শান্তনু, বসো। শান্তনু বসলো। একটু পরে ভদ্রলোককে বিদায় করে দিয়ে সে তাকালো শান্তনু মুখের দিকে, বললে, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, কিন্তু কি ব্যাপার? মুখ দেখে মনে হচ্ছে ইউ আর ভেরি মাচ ওয়ারিড, খুব চিন্তিত। বসো, একটু চায়ের কথা বলে আসি। ওসব এখন থাক ভাই। তোমার মনে আছে নিশ্চয়ই আমার এক বোন ছিল, ওই একটি মাত্রই বোন, গীতা। তাকে গলা টিপে গত শনিবার রাত্রে কে যেন হত্যা করেছে। হত্যা করেছে? হ্যাঁ, প্রথমে সবার ধারণা হয় ব্যাপারটা বুঝি সুইসাইড, কিন্তু পরে পোস্টমর্টম রিপোর্ট বলছে না, গলা টিপে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। কোথায়? তার শোবার ঘরে। কিরিটির অনুরোধে তখন শান্তনু সমস্ত ব্যাপারটা আগাগোড়া বলে যায়। তারপর বলে, কিন্তু কে কে হত্যা করতে পারে গীতাকে? কেনই বা হত্যা করলো? পুলিশের ধারণা বাড়িরই কেউ, আর ওই শম্ভুচরণই, কিন্তু আমার বিশ্বাস হয় না। কিরিটি জবাবে কিছু বলে না, কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর এক সময় বলে, ওই যে 3টে ছেলের নাম করলে, গীতার সহকর্মী ও বিশেষ পরিচিত, কুণাল, প্রতুল ও সুভাষ, ওরা কি বলছে? ওরা তো রীতিমতো শকড। ওদের তো তুমি সকলকেই চেনো। হ্যাঁ, খুব চিনি। কিরকম মনে হয় ওদের? কালচার্ড, সভ্য, আর যতদূর মনে হয় ওরা গীতাকে সত্যিই ভালোবাসে। দে আর অল ব্যাচেলার্স? কেউ বিয়ে করেনি? না। কে কি করে? সুভাষের অবস্থায় ওদের মধ্যে সবচাইতে ভালো। কোনো রকম চাকরি বাকরি করে না, পার্টি নিয়েই সর্বদা ব্যস্ত। লেখাপড়া বোধহয় বিয়ে পর্যন্ত পড়েছিল। কুণাল প্রফেসরই করে, তাছাড়া একজন কবি, অবস্থা মোটামুটি। প্রতুল একটা সংবাদপত্রের অ্যাসিস্ট্যান্ট এডিটর। ওদের পার্টির একজন প্রচণ্ড উৎসাহী পান্ডা। সুভাষকে মনে হয়েছে আমার একটু অহংকারী ও উদ্ধত প্রকৃতির, কিন্তু কুণাল খুব শান্ত ও নিরীহ। প্রতুল ভীষণ বদরাগী ও অস্থির প্রকৃতির। একসময় কলেজ জীবনের নাম করা একজন অ্যাথলেট ছিল। কাল সন্ধ্যার দিকে ওদের একটিবার তোমার বাড়িতে ডাকতে পারো? ওদের সঙ্গে একটু কথাবার্তা বলতে চাই আমি। বেশ তো। পরের দিন সন্ধ্যায় নিরালায় এক এক করে প্রশ্ন করছিল ওদের কিরিটি। প্রথমেই প্রতুল। 2-4টে কথাবার্তার পর কিরিটি প্রতুলের মুখের দিকে তাকিয়ে হঠাৎ বলে, এবারে একটা কথা শুধু স্পষ্ট জবাব চাই প্রতুল বাবু। আপনি গীতাকে ভালোবাসতেন এবং গীতাও আপনাকে ভালোবাসতো জানি। আপনাদের পরস্পরের এই ভালোবাসার মধ্যে কি কোনো কারণে চির ধরেছিল? চির? হ্যাঁ, কারণ ওই ধরনের ভালোবাসা যেমন সেলফিশ, তেমন ব্লাইন্ড, অন্ধ। কখনো কখনো এই সামান্যতম কারণেও সামান্য সন্দেহে। না, সেরকম কিছু ঘটেনি, কারণ সামনের জানুয়ারিতেই আমরা বিয়ে করব স্থির ছিল। ও, এই কথাটা কুণাল ও সুভাষবাবু জানতেন? স্পষ্ট করে আমরা না বললেও ওরা বোধহয় সন্দেহটা করেছিল। কিসে বুঝলেন? এই মধ্যে মধ্যে ওদের কথাবার্তা ইদানিং মনে হতো আর কি। আপনারা 3 জন সহকর্মী ও বন্ধু জানি, দীর্ঘদিনের পরিচিতিও। ওদের দুজনের মধ্যে আপনি বেশি কাকে পছন্দ করেন? দেখুন, সুভাষ অত্যন্ত সেলফিশ, আত্মসর্বস্ব আর একটু অহংকারীও। আই লাইক কুণাল মোর দ্যান সুভাষ। আচ্ছা, সে রাত্রে কখন ঠিক, মানে কত রাত্রে আপনারা বের হয়ে যান ওই নিরালা থেকে, মনে আছে? মনে আছে। এই রাত 12:15 হবে। সে সময় গীতাকে আপনার কিরকম মনে হয়েছিল? অত্যন্ত স্বাভাবিক, হাসি খুশি।
আরেকটা কথা প্রতুল বাবু, গীতার মৃত্যুর ব্যাপারে আপনার ওই দুই বন্ধুর মধ্যে কাউকে আপনি সন্দেহ করেন? না না, এ আপনি কি বলছেন মিস্টার রায়? প্রেম মানুষকে যেমন দুর্বল, অসহায়, ভীরু করতে পারে, তেমনি অন্ধ, অবিবেচক, হিংস্রও করে তুলতে পারে। কথাটা আরেকটু স্পষ্ট করে বলি, এই প্রেম, যার অন্য সংজ্ঞা পুরুষ বা নারীর একের প্রতি অন্যের আকর্ষণ, যেটাকে মানুষের আদিম রিপুও বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপাতত আর আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, আপনি যেতে পারেন। কিরিটির আহ্বানে কুণাল সামনাসামনি সোফাটার উপর বসল। মামুলি কয়েকটা প্রশ্নের পর তাকেও কিরিটি ওই একই প্রশ্ন করে। চিট ধরেছিল কিনা জানি না, তবে প্রতুলের সঙ্গে যে ওর আড়ালে আবডালে কিছু চলছে এই ব্যাপারটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। আর তাই নিয়ে আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটিও হয়ে গেছিল কিছুদিন আগে। আমি সবটাই গীতাকে বলেছিলাম, তার মনের মধ্যে যদি অন্য কিছু থাকে সে যেন আমাকে স্পষ্টভাবে বলে দেয়। আমি একটা বোকা বনতে চাই না। কি বলেছিল তাতে গীতা? বলেছিল আমার পছন্দ মতো কাউকে বিয়ে করারও কি আমার অধিকার নেই? তুমি কি বলতে চাও কুণাল? কেন থাকবে না, কিন্তু বিট্রে করা নিশ্চয়ই তোমারও কোনো যুক্তি নেই। তাতে কি জবাব দিয়েছিল গীতা? মৃদু হেসেছিল কেবল। কুণাল বাবু, আরেকটা কথা, গীতার মৃত্যুর ব্যাপারে আপনার ওই দুই বন্ধুকে কোন রকম সন্দেহ করেন? কুণাল চুপ করে থাকে। কি জবাব দিচ্ছেন না যে? জানি না, তবে প্রতুল, ওকে আমি বিশ্বাস করি না। রাগলে ওর অসাধ্য কিচ্ছু নেই। সর্বশেষ এলো সুভাষ। কিরিটি সেই একই প্রশ্ন। প্রথম প্রশ্নের জবাবে বলে, রাত ঠিক 12:15। আপনার গাড়ি করেই তো সকলকে আপনি পৌঁছে দেন? হ্যাঁ। রাত কটায় আপনি বাড়ি ফিরে যান? তা ওই 1টা হবে। কিরকম স্পিডে আপনি গাড়ি চালান? বেশ একটু স্পিডেই চালাই। আচ্ছা সুভাষবাবু, আপনি কি জানতেন যে আপনার বন্ধু প্রতুল বাবুর সঙ্গে গীতা দেবীর বিয়ের ব্যাপারটা অনেক এগিয়ে গিয়েছিল? সে জানবো না কেন? জানতেন? তারাই বুঝি আপনাকে জানিয়েছিল, গীতা ও প্রতুল বাবু? হ্যাঁ। না, অ্যাকচুয়ালি দে আর ভেরি কাওয়ার্ড। সোজা কথা স্পষ্ট করে যারা বলতে পারে না বা বলবার কারেজ রাখে না, তাদের আমি ঘৃণা করি মশাই। সুভাষের কণ্ঠস্বরে যেন একটা বিরক্তি, ঘৃণা ঝরে পড়ল। অথচ ব্যাপারটা নিয়ে এরকম লুকোচুরি করবার মতো কিচ্ছু ছিল না। আর জানালেও যে আমরা কেউ হতাশায় ভেঙে পড়ব এমনটা তো ছিল না। আপনি কি করে, প্রথম কবে জানতে পারলেন ব্যাপারটা? কিরিটি এবারে প্রশ্ন করে। কি করে জানলাম সেটা বলবো না, তবে মাসখানেক আগেই প্রথম জানতে পারি। আপনি যে জানতে পেরেছিলেন সেটা ওদের জানিয়েছিলেন? না। কেন? কারণ ওসব নোংরা ব্যাপার নিয়ে ঘাটাঘাটি করাটা আমার রুচি ও শিক্ষায় বেঁধেছিল বলে। নোংরা ব্যাপার? তাছাড়া আবার কি, যারা ভালোবাসার নাম করে শেষ পর্যন্ত পরস্পরের দেহ নিয়ে টানাটানি করে তাদের সবটাই নোংরামি। যাদের রুচি আছে, শিক্ষা আছে, তাদের অতখানি বিকৃতি কখনো হয় না। কিরিটি একটু চুপ করে থাকে, তারপর বলে, মনে হচ্ছে আপনি গীতাকে ভালোবাসতেন, ইফ আই এম নট রং। খেপেছেন? ভালোবাসতে যাব আমি ওই মনোবৃত্তির একটা তুচ্ছ মেয়ে ছেলেকে? গীতা জানতো না যে আমি তাকে কতখানি ঘৃণা করতাম, শুধুমাত্র তার চরিত্রের ওই দুর্বলতা আর ওই হ্যাংলামির জন্য। তাহলেও বুঝতে পারছি কখনো সে কথা গীতাকে আপনি জানতে দেননি, নচেত সবকিছু জানবার পরেও আপনি তার সঙ্গে মিশতেন না বা হেসে কথা বলতেন না। বরং বলুন, অতখানি নিচে কখনো আমি নামতে পারিনি। আপনি বোধহয় শুনেছেন গীতার মৃত্যুর কারণ বিষ নয়। বিষ নয়? না, কেউ তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে সে রাত্রে। না না, তা কেন হবে? তাই ময়নাতদন্তেও তাই বলছে। আচ্ছা, কাউকে আপনি সন্দেহ করেন? না। অতঃপর সেদিনকার মতো কিরিটি সকলকে বিদায় দিল। দিন দুই পরে সন্ধ্যারাত্রি তখন কিরিটি হঠাৎ গিয়ে হাজির হয় সুভাষের ঘরে। সুভাষ তখন ঘরে ছিল না।
সীতারাম বললে, আগে দাদা বাবু তো বাড়িতে নেই। কোথায় গিয়েছেন জানো? না। কখন ফিরবে তাও জানো না? আগে না। তোমার নাম কি? আগে সীতারাম। কতদিন এ বাড়িতে আছো? তা 10-12 বছর হবে। তুমি শুনেছো বোধহয় গীতা দিদিমণি মারা গিয়েছেন? শুনেছি বই কি। আহা, দিদিমণি বড় ভালো ছিল, হাসি ছাড়া কখনো দেখিনি। এখানে আসতো না? হ্যাঁ, প্রায় আসতো। তোমার দাদাবাবুর সঙ্গে খুব ভাব ছিল, তাই না? আগে আমি তো ভেবেছিলাম দাদাবাবু ওই গীতা দিদিমণিকেই বিয়ে করবে। আচ্ছা, সেদিন রাত্রে কখন তোমার দাদাবাবু ফিরেছিল মনে আছে? রাত তখন 1টা হবে। না না, ঠিক তা নয় বোধহয়, রাত প্রায় 1:30টা হবে। একবার বলছো রাত 1টা, একবার বলছো রাত 1:30। হ্যাঁ বাবু, ঘড়িটা 8 ঘন্টা 16 হয়ে গিয়েছিল। হ্যাঁ, মনে পড়েছে আমার। ঘড়িটা 8 ঘন্টা স্লো হয়ে গিয়েছিল? কিরকম? হ্যাঁ, পরের দিন দেখি দাদাবাবু গীতা দিদিমণির বাড়ি থেকে এসে ঘড়িটা ঠিক করছে। 8 ঘন্টা এগিয়ে দিলে দেখলাম। কোন ঘড়িটা? ওই 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 ঘড়িটা। ওটা স্লো ফাস্ট থাকে নাকি? কখনো না, একেবারে ঠিক ঠিক টাইম দেয়। কখনো আগে পিছে হতে গত 10 বছরে দেখিনি। আচ্ছা সীতারাম, আমি চলি। কিন্তু আপনি কোথা থেকে আসছেন? কি নাম আপনার বললেন না তো? আমি আবার আসবো। কথাটা বলে বের হয়ে গেল কিরিটি। সেখান থেকে বের হয়ে কিরিটি সোজা গেল নিরালায়। শান্তনু গৃহেই ছিল। শান্তনু, বলো। তুমি সেদিন বলেছিলে না তোমার মাসি গীতার পাশের ঘরেই শোন? হ্যাঁ, কেন বলো তো? তাকে একটিবার ডাকবে, তার সঙ্গে আমার কয়েকটা কথা আছে। শান্তনু তখন গিয়ে সৌদামিনীকে ডেকে নিয়ে এলো। বসুন মাসিমা, কয়েকটা কথা আমি আপনাকে জিজ্ঞেস করব। কি বাবা? রাতে আপনার ঘুম কেমন? ঘুম কি আর চোখে আছে? সে রাত্রে তো আবার বাতের ব্যথাটা আপনার বেড়েছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা, 12:30 পৌনে 1টার সময় কোন রকম চেঁচামেচি বা শব্দ শুনেছিলেন পাশের ঘরে? দেখো বাবা, সেদিন আমি দারোগা বাবুকে বলিনি, তবে আমার বেশ স্পষ্ট মনে আছে সে রাতে গীতা যেন কার সঙ্গে কথা বলছিল। আর কিছু শোনেননি? না। ঠিক আছে, আপনি যেতে পারেন। মাসি চলে যাবার পর কিরিটি বন্ধুর দিকে তাকিয়ে বলে, ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়েছে শান্তনু। কি কিছু জানতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি কে তোমার বোনকে হত্যা করেছে। কে? শম্ভু? না। ভালো কথা, শম্ভুকে পাওয়া গেছে জানো না? না তো। কোথায়, কখন? মেদিনীপুরের এক গাঁয়ে তার আত্মীয়ের বাড়িতে। সে পালিয়েছিল কেন? ভয়ে। ভয়ে? হ্যাঁ, কিন্তু একটা কথা তুমি কি জানতে? গীতা প্রতুলকে বিয়ে করবে বলে স্থির করেছিল। হ্যাঁ, জানতাম। And that is the cause. কি বলছো তুমি? তাই প্রতুল, সুভাষ ও কুণাল তিনজনই গীতাকে ভালোবাসতো। সবাই মনে মনে গীতাকে চাইছিল। তাই গীতা যখন প্রতুলকে বেছে নিল জীবনে, ব্যাপারটা জটিল হয়ে উঠল, যার ফলে শেষ পর্যন্ত তাকে এই নিষ্ঠুর মৃত্যু বরণ করতে হয়। সত্যি বলছো? হ্যাঁ, প্রেম যেমন সর্বস্ব ত্যাগ করাতে পারে, তেমনি প্রচন্ডতম নিষ্ঠুর ও হিংস্র হতে পারে। আর এক্ষেত্রেও হয়েছিল তাই। কিন্তু কে? গীতার 3 বন্ধুর মধ্যেই একজন। আরে কে? কাল বলবো। তুমি ওদের 3 জনকে কাল সন্ধ্যায় ডেকে পাঠাও। পরের দিন সন্ধ্যায় ঘরের মধ্যে সকলেই উপস্থিত। শান্তনু, কিরিটি, দত্তরায়, সুভাষ, কুণাল ও প্রতুল। কিরিটি বলছিল, আপনারা নিশ্চয়ই অবাক হবেন শুনলে
গীতাকে আপনাদের তিনজনের মধ্যেই একজন খুন করেছে। কি আবোল তাবোল বকছেন মশাই? আবোল তাবোল নয়, নিষ্ঠুর সত্য। সুভাষ বলে, কিন্তু আমরা তো কেউ সে রাত্রে ছিলামই না, একসঙ্গেই তিনজন বের হয়ে যায়। গিয়েছিলেন ঠিকই, কিন্তু আবার সে রাত্রে ফিরে আসা তো অসম্ভব কিছু ছিল না। তার মানে ভেবে দেখুন, কে এবং আপনাদের তিনজনের মধ্যে কার পক্ষে সে রাত্রে ফিরে আসা সম্ভবপর ছিল? কার? কেন, আপনি সুভাষবাবু, আপনার গাড়ি ছিল, আপনি বন্ধুদের পৌঁছে দিয়ে এখানে সোজা আবার চলে আসতে অনায়াসেই পারতেন না? আর তাই হয়েছিল, আপনি সে রাত্রে আবার ফিরে আসেন নিরালায়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা যে আমার খারাপ হয়নি আপনার চাইতে সে কথা আর কেউ ভালো জানে না সুভাষবাবু। আর আপনি যে ফিরে এসেছিলেন তার প্রমাণও আছে। প্রমাণ? প্রশ্নটা প্রতুল করে এবার। হ্যাঁ, 1 নম্বর, সে রাত্রে গীতার ঘরে কথাবার্তা শুনেছিলেন মাসিমা। আপনারা তো কেউ সে রাত্রে ওপরে গীতার ঘরে আসেননি, নিজ থেকেই বিদায় নিয়েছিলেন। শান্তনুও বাড়ি ছিল না, তবে সে কে? 2 নম্বর, সে রাত্রে গীতা ওপরে আসবার পরেও শম্ভুচরণ সিঁড়িতে পায়ের শব্দ শুনেছিল, সে কার পায়ের শব্দ? 3 নম্বর, আপনার বাড়ির ঘড়ির কাঁটাটা 8 ঘন্টা পিছিয়ে দিয়েছিলেন সময়ের ব্যবধানটা প্রতিষ্ঠিত করার জন্য। এরপরেও অস্বীকার করতে চান সে রাত্রে আবার আপনি আসেননি? হঠাৎ সুভাষ হো হো করে হেসে ওঠে। চমৎকার চমৎকার, যদি ধরুন আমি, প্রমাণ কি তার? হ্যাঁ, 4 নম্বর, এই রুমালটা আপনার, কোণে আপনার নামের মনোগ্রাম করা আছে দেখুন। সুভাষ একেবারে বোবা, যেন পাথর। এটা কোথায় পাওয়া গেছে জানেন? গীতার ঘরে। এটাই শম্ভুচরণ পাঠিয়েছে আপনাকে। শম্ভু? হ্যাঁ, তাকে আপনি ভয় দেখিয়ে কলকাতা ছাড়া করবার চেষ্টা করেছিলেন, কারণ আপনার সন্দেহ হয়েছিল সে কিছু জানি। বেচারা ভয় পেয়ে পালিয়ে না গেলে হয়তো শেষ পর্যন্ত এই মোক্ষম প্রমাণটা তার কাছ থেকে আর পেতাম না। আপনি হয়তো তাকেও হত্যা করতেন। শুনুন সুভাষবাবু, সেদিন আপনার সঙ্গে কথা বলতে গিয়ে যে প্রচন্ড ঘৃণা ও আক্রোশ আপনার কথাবার্তার প্রকাশ পেয়েছিল গীতা সম্পর্কে, সেটাই আমাকে সব অনুসরণের আলো দেখায়। সুভাষ নির্বাক। এতক্ষণ শুনলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্তের লেখা আদিম রিপু। ভাষ্য পাঠে এবং গল্প পাঠে আমি সম্রাট, এবং বিভিন্ন চরিত্রে অগ্নিশ, শ্রীপর্ণা, তথাগত, অভিক, কৌস্তব, নেহা, রচনা এবং সুতন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। গল্প কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতি সপ্তাহে নতুন গল্পগুলির নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার।